আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম। প্রথমে পাঠ পরিচিতি, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র প্রথম, অধ্যায় প্রথম, শ্রেণী একাদশ দ্বাদশ, তারিখ 12 নভেম্বর 2020। শিক্ষণফল। আজকে শিক্ষণফল হচ্ছে যে ব্যবসায়ের কার্যাবলী সম্বন্ধে জানতে পারবে এবং ব্যবসায়ের গুরুত্ব, অর্থাৎ ব্যবসায় কি কি কাজ সম্পাদন করে এবং ব্যবসার গুরুত্বটা কি, এই দুইটা টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে ব্যবসায়ের কার্যাবলী নিয়ে আলোচনা করব। তো আমি এর আগের ক্লাসগুলোতে তোমাদের আমি ব্যবসায় সংজ্ঞাটা শিখাইছি, তারপরেও আমি একটু মনে করে দেওয়ার জন্য বলি। সেটা হচ্ছে ব্যবসায় কাকে বলে। এটা হচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করা হয়, উৎপাদনের পরে বাণিজ্য অর্থাৎ ক্রয় বিক্রয়, এবং ব্যবসার আরেকটা যে শাখা আছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষ সেবা। তো এই সবগুলাকে ব্যবসায় বলা হয়। তো এখন ব্যবসায় কি কি কার্যাবলী সম্পাদন করে, অর্থাৎ ব্যবসায় কি কি কাজ করে, আমি সে কাজ নিয়েই এখন আলোচনা করব। তো ব্যবসায় যেটা আমি প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে কাঁচামাল ও উপকরণ ক্রয়। শিক্ষার্থীরা, পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামাল লাগে। কাঁচামাল হচ্ছে যে উৎপাদনের মূল ভিত্তি। এই কাঁচামালের গুণগত মানের উপরে পণ্যের গুণগত মান নির্ভর করে। তা ব্যবসায়ের উৎপাদনের জন্য যে কাঁচামাল ক্রয় করা হয়, সেই অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে কাঁচামালের গুণগত মান দেখে কেনা। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ব্যবসায় কিন্তু একটা উৎপাদন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। কাঁচামালটা আজকে পাওয়া গেল, পরবর্তীতে যদি পাওয়া না যায় সেটা একটা সমস্যা, উৎপাদন কাজ বন্ধ হয়ে যেতে পারে। তাই অবশ্যই কাঁচামালটা যেন কন্টিনিউয়াসলি পাওয়া যায় এবং যারা সরবরাহকারী তাদের সাথে যোগাযোগ রেখে কাঁচামালটা যেন সবসময় পাওয়া যায় এবং উৎপাদন কাজ চলতে থাকে, সেদিকে ব্যবসার সবসময় খেয়াল রাখতে হয়। তো এরপরে কাঁচামাল ক্রয়ের পরে তারপরে আসছে উৎপাদন। এই কাঁচামাল দিয়ে পণ্যদ্রব্য উৎপাদন করতে হয়। তো আমরা যখন উৎপাদন করি, আমরা কিন্তু কোনো কিছু উৎপাদন করতে পারি না। প্রকৃতি থেকে যা পাওয়া যায়, প্রাপ্ত যে কাঁচামাল বা যে সামগ্রী পাওয়া যায়, এর হচ্ছে যে রূপগত, কালগত এবং স্থানগত উপযোগ সৃষ্টি করে তা মানুষের ব্যবহার উপযোগী করা হয়। এটা হচ্ছে যে উৎপাদনের কাজ। তো এরপরে পণ্যদ্রব্য উৎপাদন হয়ে গেল, উৎপাদন ব্যবসার একটা কাজ। উৎপাদনের পরে আসছে বিক্রয়। উৎপাদিত পণ্যদ্রব্য প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোকে বিক্রয় বলা হয়। বিক্রয় হচ্ছে বাণিজ্যের শাখা আর উৎপাদন হচ্ছে শিল্পের শাখা। তো এই ব্যবসার কাজ হচ্ছে পণ্যদ্রব্য কাঙ্ক্ষিত যে ভোক্তা আছে সে ভোক্তার নিকট পৌঁছাতে হবে। এই বিক্রয়ের মধ্যে হচ্ছে যে কয়েক ভাগে, যেমন উৎপাদক থেকে পাইকারি থেকে তারপরে ভোক্তা, পাইকারি থেকে খুচরা থেকে তারপরে ভোক্তা, এই কয়েকটা স্টেপ হয়ে ভোক্তার নিকট এই
উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে পৌঁছায়। এরপরে বিক্রয়ের পরে আসছে অর্থ সংস্থান। আমরা এই যে তিনটা টপিকস নিয়ে আলোচনা করলাম, এটা আছে একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। আর এখন আসছে অর্থ সংস্থান। তাহলে কি শুধু যারা উৎপাদন করবে এরাই কি ব্যবসায় প্রতিষ্ঠান? কিন্তু যারা এই যে ব্যাংক, বিমা বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এগুলাও ব্যবসা প্রতিষ্ঠান। তো এদের কাজ হচ্ছে যে অর্থ সংগ্রহ করা এবং সংগৃহীত অর্থ মুনাফা, যেখান থেকে মুনাফা লাভ হবে এবং যেখান থেকে মুনাফা ভালোভাবে পাওয়া যাবে সেই জায়গায় অর্থ সংস্থান করা। তাহলে অর্থ সংস্থানের কাজ হচ্ছে যে অর্থ সংগ্রহ করা এবং যোগ্য জায়গায় অর্থ বিনিয়োগ করা। এটা হচ্ছে যে অর্থ সংস্থান। যেমন ব্যাংক, তারপরে বিমা বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এদের কাজ হচ্ছে যে অর্থ সংস্থান করা। তো এই অর্থ সংস্থান আছে যে ব্যবসার একটা অন্যতম কার্যাবলী। এরপরে অর্থ সংস্থান হয়ে গেল। অর্থ সংস্থানের পরে এই যে অর্থাৎ পরিবহন, পণ্যদ্রব্য যখন হচ্ছে যে উৎপাদন করব, বিক্রয় করার জন্য পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, এটাকে পরিবহন বলা হয়। পরিবহনের কাজ হচ্ছে যে স্থানগত উপযোগ সৃষ্টি করা। চিটাগাংয়ের কোনো ইন্ডাস্ট্রি বা ঢাকার কোনো ইন্ডাস্ট্রি থেকে পণ্য উৎপাদন হলে সেটা পঞ্চগড়ে নিয়ে যাইতে হবে, এই নিয়ে যাওয়াটাকে পরিবহন বলা হয়। পরিবহনের পরে আসছে বীমাকরণ। ব্যবসায় করতে গেলে ঝুঁকি থাকবে, সেই ঝুঁকি মোকাবেলার দায়িত্ব নেয় আছে বীমা। তো এই অর্থাৎ ব্যবসা করতে গেলে যদি কোনো দুর্ঘটনা হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করে দেওয়ার কাজ হচ্ছে বীমা। তাই বীমাকরণ বা বীমাও একটা হচ্ছে যে ব্যবসার কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে বীমার পরে পণ্যদ্রব্য উদ্ভাবন। বর্তমান বিশ্বায়নের যুগ, বিশ্ব এখন হাতের মুঠোয় এবং প্রতিযোগিতাশীল একটা যুগ। এই প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে টিকে থাকতে নতুন যে চাহিদায় কেমন পণ্য ব্যবহার করতে পারে, তাদের চাহিদা ও অভিরুচির খেয়াল রেখে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা হচ্ছে যে ব্যবসার একটা কার্যাবলী। এরপরে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ হচ্ছে পণ্যের মান বজায় রাখা। যখন কোনো প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদন করবে, সেই পণ্যের মানটা কেমন, পণ্য তার যে ভোক্তারা আছে বা মানুষের জন্য ব্যবহার উপযোগী কিনা এবং কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কি, এই পণ্যের মান, অর্থাৎ পণ্য তৈরি করলে হবে না, তার আবার পণ্যের গুণাগুণ বজায় রেখে পণ্য উৎপাদন করতে হবে। আর এই গুণাগুণ বজায় রাখাটার তদারকি করে হচ্ছে বাংলাদেশের বিএসটিআই, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটা হচ্ছে বিএসটিআই বাংলাদেশের। আর আরেকটা আছে যে অর্থাৎ কি বিএসটিআই,
আর আন্তর্জাতিক একটা আছে আইএসও, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তো এটা হচ্ছে যে এটা বাংলাদেশের বিএসটিআই আর এটা হচ্ছে আন্তর্জাতিক। তো আমরা যখন কোনো পণ্য কিনি বা আমরা যে পণ্যগুলো বাজারে আসে সেই পণ্যের গায়ে সব কিন্তু বিএসটিআই উল্লেখ করা থাকে। বিএসটিআই কর্তৃক সার্টিফাইড না হলে সে পণ্য বাজারে চলবে না। তাই এই বিএসটিআই পণ্যের প্রমিতকরণের কাজটি করে, যে পণ্যের গুণাগুণ বা ঠিক আছে কি, কোনো সাইড ইফেক্ট আছে কি, বা কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কি, এইগুলা দেখে। এরপরে পর্যায়িতকরণ বলতে ভাগ করা। যেমন আমরা ওয়াশিং পাউডার কিনি, সাপোজ হুইল ওয়াশ পাউডার, এখানে 100 গ্রামে আছে, 200 গ্রামের আছে, 300 আছে, 400 আছে, 500 আছে। এই যে ভাগ করাকে বলা হয় কি পর্যায়িতকরণ। তো পর্যায়িতকরণের পরে আসছে যে বাজার গবেষণা। বাজার গবেষণা, বাজার একটা বড় পরিসর, সেখানে অনেক ধরনের পণ্যদ্রব্য থাকে, অনেক প্রতিষ্ঠান সংযুক্ত থাকে। তো এই যে প্রতিষ্ঠানগুলো বা যে পণ্যদ্রব্যগুলো থাকে, সে পণ্যদ্রব্য কেমন চলছে, বা আমার চাইতে আমার যে পণ্যদ্রব্য উৎপাদন করছি তার তুলনায় আর কোন কোন পণ্যগুলো বেশি চলছে, কি জন্য চলছে, তারা কি দিচ্ছে, আমরা কি দিতে পারছি না, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করাটা হচ্ছে যে বাজার গবেষণা, বা বিভিন্ন যে চিন্তা করাকে বাজার গবেষণা বলা হয়। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যে সে পণ্যদ্রব্য উৎপাদন করার পরে তার আরো বেশি সে পণ্যদ্রব্যকে আরো বেশি কিভাবে উৎপাদন করা যায় দেওয়া যায়। একটা জিনিস আর একটা বিজ্ঞাপন ও প্রসার। বিজ্ঞাপন ও প্রসার। উৎপাদিত পণ্যদ্রব্যকে ভোক্তার দৃষ্টি আকর্ষণ করাটা হচ্ছে বিজ্ঞাপনের কাজ। এই বিজ্ঞাপনটা প্রিন্ট মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, আবার বিভিন্ন লিফলেট এগুলোর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে। বড় বড় শহরে যেমন বড় বড় বিলবোর্ড দেয়, বিভিন্নভাবে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে, ভোক্তারা জানতে পারে, এবং এর ফলে পণ্য বিক্রি বেশি হয়। তো আধুনিক যুগে বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপরে বিজ্ঞাপনের পরে হচ্ছে ঝুঁকি গ্রহণ। ব্যবসায় অলওয়েজ ঝুঁকি থাকে, নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। অর্থাৎ ঝুঁকি না নিলে লাভ হয় না, আর বেশি ঝুঁকিতে বেশি লাভ। ব্যবসায় সবসময় একটা ঝুঁকিপূর্ণ কাজ, এবং ঝুঁকিটা মিনিমাইজ করে কিভাবে আরো বেশি মুনাফা অর্জন করা যায় সেদিকে একজন ব্যবসায়ী সবসময় খেয়াল রাখতে হয়। তো শিক্ষার্থীরা, এইগুলা আর একটা পয়েন্ট দেওয়া যায়, সেটা হচ্ছে সাংগঠনিক না, আরেকটা আছে 12 নাম্বার এখানে দিই, সেটা হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন। সেবাধর্মী গ্রাহক সেবা প্রদান। অর্থাৎ এটা হচ্ছে যে আফটার সেল সার্ভিস, এটা একটা ব্যবসার অন্যতম কাজ। সেটা হচ্ছে যে যখন একটা পণ্যদ্রব্য, সে আমাদের এই যে ফ্রিজ বা ইলেকট্রনিক্স যে সামগ্রীগুলো আছে সেগুলা, অনেক সময় ফ্রিজ বা টিভি কি যে 10 ইয়ার্স গ্যারান্টি
থাকে কোনো কোনোটা, আর কোনো কোনোটা ওয়ারেন্টি থাকে। তোমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি সম্বন্ধে আমি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, গ্যারান্টি হচ্ছে রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমি একটা টিভি কিনলাম, 10 বছরের গ্যারান্টি। এই 10 বছরের মধ্যে যদি আমার টিভিটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার ওই টিভি চেঞ্জ করে আর একটা নতুন টিভি দিবে। আর ওয়ারেন্টি হচ্ছে যে সার্ভিসিং, সেটা হচ্ছে যে এই 10 বছরের মধ্যে যদি আমার টিভি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা আমার কোম্পানি সেটা ঠিক করে দিবে। এটা হচ্ছে যে এটাকে বলা হয় ওয়ারেন্টি। তো এই যে পণ্য বিক্রয় করার পরে গ্রাহক, একটা ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্য বিক্রয় করার পরে যে সেবা প্রদান করে, সেটা হচ্ছে যে গ্রাহক সেবা প্রদান বলা হয়। তারপরে আছে সাংগঠনিক কার্যাবলী সম্পাদন। এটা হচ্ছে শেষ স্টেপ হিসেবে ধরা যায়। সেটা হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার যে কাজ কম আছে, যে কাজ আছে উৎপাদন বা বিক্রয়, বিভিন্ন যে কাজ আছে, এই কাজের পরও যে ব্যবসায় প্রতিষ্ঠানের সাংগঠনিক যে কাজ থাকে, পরিচালনা, তারপরে কর্মীদের প্রশিক্ষণ উন্নয়ন, তারপরে হিসাবপত্র নিরীক্ষা, এইগুলা সবসময় একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তদারকি করতে হয়। এটা হচ্ছে যে একটা ব্যবসা, এবং হচ্ছে যে প্রমোশন, ডিমোশন, ইনক্রিমেন্ট, এইগুলা হচ্ছে যে সাংগঠনিক কার্যাবলীর মধ্যে পড়ে। তো শিক্ষার্থীরা, আমি ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে আলোচনা করছি হচ্ছে কাঁচামাল উপকরণ ক্রয়, উৎপাদন, বিক্রয়, অর্থ সংস্থান, তারপরে পরিবহন, বীমাকরণ, পণ্যদ্রব্য উদ্ভাবন, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, বাজার গবেষণা, বিজ্ঞাপন ও প্রসার, ঝুঁকি গ্রহণ, গ্রাহক সেবা প্রদান, সাংগঠনিক কার্যাবলী সম্পাদন, এগুলাই হচ্ছে মূলত ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কার্যাবলী। এখন আমি ব্যবসায়ের যে আরেকটা যে টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যবসার গুরুত্ব। ব্যবসায়ের গুরুত্ব, প্রাচীন কাল থেকে ব্যবসার গুরুত্ব অপরিসীম। শিল্প বাণিজ্যে যে দেশ যত এগিয়ে, সে দেশ তত উন্নত। আজকে ইউরোপকে আমরা বলি সবচেয়ে ধনী মহাদেশ। এই ইউরোপের ধনী হওয়ার মূল কারণ হচ্ছে যে ব্যবসায় তারা উন্নত। আমেরিকা ব্যবসা করে সারা বিশ্ব থেকে তারা টাকা বা মুনাফা তাদের দেশে নিয়ে যাচ্ছে। কিন্তু যে দেশ ব্যবসায় এখনো পিছিয়ে আছে, সে দেশ আর্থিকভাবে এখনো অনুন্নত হয়ে আছে। তো ব্যবসা বাণিজ্যের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তো এই ব্যবসায়ের গুরুত্বের মধ্যে দুই ধরনের গুরুত্ব আছে। একটা হচ্ছে যে আর্থিক গুরুত্ব, আর একটা হচ্ছে যে অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব, আর একটা আছে সামাজিক গুরুত্ব। তো প্রথমে আমি অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্বগুলো কি কি হতে পারে, সেটা হচ্ছে প্রথমে দেওয়া যায় সম্পদের সৎ ব্যবহার।
একটি দেশে অনেক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই ব্যবসায়ের কাজ হচ্ছে যে এই ছড়িয়ে ছিটিয়ে সম্পদকে সংগ্রহ করে তা মানুষের ব্যবহার উপযোগী করা। যেমন সিলেটে বাঁশ বেতের জন্য বেশ বিখ্যাত। সেখানে কিন্তু বাঁশ এবং বেতের বিভিন্ন রকম কারখানা আছে এবং তাদের বাঁশ বেতের বিভিন্ন যে সামগ্রী, পণ্য সামগ্রী সারা বাংলাদেশে তারা সাপ্লাই দেয়। তো এরকম এছাড়া আরও যত অঞ্চল আছে, যেমন কোনো অঞ্চলে এই যে সিমেন্ট তৈরির উপকরণ, যেমন হচ্ছে যে পাথর পাওয়া যায়, তারপরে হচ্ছে যে তারপর আরও যত পণ্যদ্রব্য যে অঞ্চলে হচ্ছে যে পণ্যদ্রব্য উৎপাদনের কাঁচামাল পাওয়া যায়, সেই কাঁচামাল অনুযায়ী সেই সব অঞ্চলে কারখানা স্থাপন করে বা সেখান থেকে পণ্যদ্রব্য নিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে। এটাই হচ্ছে যে এটা করে ব্যবসায়িক পণ্যদ্রব্য উৎপাদন করে, উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জিত হয়। তাই একটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদকে কাজে লাগিয়ে তা মানুষের ব্যবহার উপযোগী করে ব্যবসায় পণ্যদ্রব্যের হচ্ছে বা সম্পদের সৎ ব্যবহার করে থাকে। এছাড়া দেখা যায় যে একটা সময় আমরা এখনো করি, আমরা হচ্ছে যে পানির মাধ্যমে পানির স্রোতকে কাজে লাগিয়ে হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করি, বা তাপ শক্তিকে, যেমন ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। কিন্তু এখন সবচেয়ে আধুনিক বিদ্যুৎ উৎপাদনের কৌশল এবং সবচেয়ে অল্পতে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে এটা হচ্ছে পারমাণবিক চুল্লি। এটা হচ্ছে ইউরেনিয়াম। পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়, বিশেষ করে ব্রাজিলে ইউরেনিয়াম পাওয়া যায় পাহাড়ে। সেই ইউরেনিয়াম বাংলাদেশেও কিছু পাহাড়ে ইউরেনিয়াম মানে পাওয়ার একটা পাওয়া গেছে, মানে সন্ধান পাওয়া গেছে। এইসব ইউরেনিয়াম যে অল্প পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করে সেই ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো তাই এটা হচ্ছে যে সম্পদের সৎ ব্যবহারই হচ্ছে যে ব্যবসার অন্যতম গুরুত্ব। তারপরে 2 নাম্বার, সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠন। ব্যবসায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ বা জনগণের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অর্থ, এই অর্থ ব্যবসায় বিভিন্নভাবে মুনাফা দিয়ে বা বিভিন্ন সুবিধা দিয়ে ব্যবসায় এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহ করে তা হচ্ছে যে তা মূলধন গঠন করে। এবং এই মূলধন গঠনের মাধ্যমে মূলধন আবার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় সেখানে আবার তা বিনিয়োগ করে। তো এটা হচ্ছে যে ব্যবসায়ের সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা সাধারণ জনগণ আছি, আমাদের টাকা পয়সা আমরা আগে যখন ব্যাংক এভাবে ছিল না বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ছিল না, তখন আমরা টাকা পয়সা বাড়িতে রাখতাম, মাটির নিচে পুঁতে রাখতাম। বছরের পর বছর অনেক টাকা মাটির নিচে পুঁতে রাখছি, সেই টাকা নষ্ট হয়ে গেছে, টাকা আমার টাকায় আছে। কিন্তু এখন আমরা কি করি, এই টাকাটা আমরা ব্যাংকে রেখে দিই। ব্যাংকে আমরা চলতি হিসাবে সাধারণ মানুষ রাখে না, যারা ব্যবসায়ীরা চলতি হিসাবে রাখে। যারা মোটামুটি টাকা পয়সা ট্রানজাকশন করতে চায়, লেনদেন করতে চায়, মাঝে মধ্যে তারা সঞ্চয় হিসেবে রাখে। এবং অনেকেই কি করে যে না, আমার 1 বছর 2 বছরে এই টাকাটা আমার লাগবে না, টাকাটা পড়ে আছে, অলসভাবে আমি ফিক্সড ডিপোজিট করে রাখলাম ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখার কারণে ব্যাংক তাকে একটা মুনাফা দেয় এবং ব্যাংক ওই টাকা নিয়ে আবার ব্যবসা করে। তো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এভাবেই সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠন করে দেশের অর্থ ব্যবস্থাকে আরো গতিশীল করে। এরপরে আয় বৃদ্ধি। ব্যবসায় পণ্যদ্রব্য উৎপাদন করে এবং তা মুনাফা অর্জনের মাধ্যম দিয়ে আয় বৃদ্ধি করে। এখানে যেমন ব্যক্তিগত আয় বৃদ্ধি পায়, তেমনই হচ্ছে যে তেমনই জাতীয় আয়ও বৃদ্ধি পায়। তাই ব্যবসায় পণ্যদ্রব্য উৎপাদন করে আয় বৃদ্ধি করে। এরপরে
দক্ষতা বৃদ্ধি। শিক্ষার্থীরা, এর আগে আমি দক্ষতা নিয়ে একটা সংজ্ঞা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সময়, অর্থ ও শ্রমের অপচয় না ঘটিয়ে তার সর্বোচ্চ ব্যবহার করাকেই দক্ষতা বলে। আধুনিক প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে এই দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট সময়ে আমার এত ইউনিট পণ্য উৎপাদন করতে হবে এবং সেই উৎপাদিত পণ্য বাজারে সরবরাহ করতে হবে এবং সব কিছু টাইমের মধ্যে, এবং আমার এত ইউনিট কাঁচামাল, এত পরিমাণ কাঁচামাল দিয়ে এত ইউনিট হবে, সুতরাং এখানে অপচয় করার কোনো সুযোগ নেই। সুতরাং তাহলে কি আছে যে সময়, আবার সময়, অর্থ এবং শ্রমের অপচয় না ঘটিয়ে কি করে আমাদের শ্রমিকরা মানে সর্বোচ্চ পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করে থাকে, এর মাধ্যমে তাদের বাস্তব দক্ষতা অর্জিত হয়। এরপরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যেই দেশ বা যেই এলাকা ব্যবসা বাণিজ্যে উন্নত, সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা তত উন্নত হয়, সেটা সে দেশে সরকারই করে দেয়। তো ব্যবসা বা বাণিজ্যে উন্নত হলে যোগাযোগ ব্যবস্থাও সেখানে উন্নতি লাভ করে থাকে। এরপরে 6 নাম্বার, সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন। অনেক সময় দেখা যায় যে একটা বড় শহর না, মানে কোনো উপজেলা না, যেমন আমাদের যশোর এবং খুলনার মাঝামাঝি নওয়াপাড়া আছে, এটা কোনো উপজেলা শহর না, কিন্তু এখানে প্রচুর আর্থিক প্রতিষ্ঠান আছে। এই আর্থিক প্রতিষ্ঠান আছে, বীমা প্রতিষ্ঠান আছে, এগুলাকে হচ্ছে যে সেবাধর্মী প্রতিষ্ঠান বলা হয়। কারণ তারা হচ্ছে যে ব্যবসায়ীকে হচ্ছে যে বিনিয়োগ, অর্থাৎ অর্থ সরবরাহ করে, অর্থাৎ তারা অর্থ সরবরাহ করে এবং তারা এই ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক সেবামূলক কাজ করে থাকে। যেমন সেখানে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হলো, ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যাংকে অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্ট করার পরে সেখানে টাকা জমা রাখলো, আবার তারা টাকা উঠায় নিল এবং সেখান থেকে তারা ঋণ নিল। এভাবে একটা এভাবে একটা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটলে সেখানে সেবাধর্মী প্রতিষ্ঠানেরও উন্নয়ন হয়। তাহলে আমরা সেবাধর্মী প্রতিষ্ঠান বলতে ব্যাংক, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে বুঝি। এরপরে 7 নাম্বার, জাতীয় রাজস্ব বৃদ্ধি। বাংলাদেশে ভ্যাটের অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা মূল্য সংযোজন করের হার হচ্ছে 15%। তো একটা পণ্যের দাম যদি 100 টাকা হয়, তাহলে তাকে 15 টাকা সরকারকে দিতে হবে। তো যে দেশের প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদন যত বেশি হয়, সরকার তত বেশি রাজস্ব পায়, আর সরকার পাইলে একটা দেশের সরকার আরো বেশি উন্নত হয় এবং ধনী সরকারে পরিণত হয়। তাই ব্যবসা বাণিজ্য এক দেশের সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে প্রযুক্তিগত উন্নয়ন। ব্যবসায় নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসে, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে কিভাবে আরো বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা যায়, পণ্য উদ্ভাবন করা যায় এবং ভোক্তাকে আরো কিভাবে সন্তুষ্টি অর্জন করা যায়, এভাবে ব্যবসায় সবসময় সজাগ থাকে। তাই ব্যবসা প্রতিষ্ঠান উন্নত হলে সেখানে প্রযুক্তিগত ব্যবস্থারও উন্নতি হয়। তো শিক্ষার্থীরা, এটা ছিল ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব। এবার আমি ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করব।
ব্যবসায়ের সামাজিক গুরুত্ব। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের কারণে সামাজিক, অর্থাৎ ব্যবসার কারণে কি কি সামাজিক গুরুত্ব থাকে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে যে ন্যায্য মূল্যে পণ্য বা সেবা সরবরাহ। একটি দেশে ব্যবসা প্রতিষ্ঠান উন্নত হলে সেখানে ন্যায্য মূল্যে সেবা সরবরাহ হয় এবং ন্যায্য মূল্যে সেবা পাওয়া যায়। যেমন আমাদের দেশ পোশাক শিল্পে অত্যন্ত উন্নত, যার কারণে আমরা খুব কম টাকায় খুব ভালো ভালো পোশাক পেয়ে থাকি, যা যা ইউরোপের কোনো দেশ, আমেরিকা, এরা কিন্তু এই দামে পায় না। তাই আছে যে ব্যবসা প্রতিষ্ঠানের কারণে হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সে আছে যে সেবা সামগ্রী পাওয়া যায়। যেমন জাপানের কথা বলি, আমাদের দেশে একটা প্রাইভেট কার কিনতে গেলে 20 লাখের উপরে যাওয়া লাগে, একটা গাড়ি কিনতে গেলে 24-25 লাখ টাকা, এটা প্রিমিও কিনতে গেলে টয়োটা প্রিমিও 32-33 লক্ষ টাকা। বাট এই গাড়িগুলো যদি যারা আছে, জাপানিজরা এই গাড়িগুলো খুব কম মূল্যে কেনে। কেন কম মূল্যে কেনে? সেটা আছে যে জাপান থেকে একটা রিকন্ডিশন গাড়ি আনতে গেলে সেখানে প্রচুর ভ্যাট দিতে হয়। জাপান সরকার যেমন ভ্যাট নেয়, আবার বাংলাদেশ সরকারও ভ্যাট নেয়, অর্থাৎ রপ্তানিকারক দেশও ভ্যাট নেবে এবং আমদানিকারক দেশও ভ্যাট নেবে। এই ভ্যাট নিয়ে একটা পণ্যের দ্রব্য যদি একটা পণ্যের দাম যদি 10 লাখ টাকা হয়, সেটা ভ্যাটটা দিয়ে 20 লাখ টাকার উপরে দাম পড়ে যায়। তাই হচ্ছে যে ব্যবসায় প্রতিষ্ঠানের বা এর উন্নয়ন ঘটলে সেখানে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা সরবরাহ পাওয়া যায়। তারপর হচ্ছে যে 2 নাম্বার চাহিদার পরিতৃপ্তি। ব্যবসা প্রতিষ্ঠানের কারণে চাহিদার পরিতৃপ্তি ঘটে। যেমন কম মূল্যে ভালো জিনিস পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে চাহিদার পরিতৃপ্তি। তো এরপরে 3 নাম্বার দেওয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক গুরুত্বের ভিতরে 3 নাম্বার হচ্ছে বেকারত্ব। একটা দেশে, যে দেশ ব্যবসা বাণিজ্যে যত উন্নত, সে দেশের আর্থিক অবস্থাও তত উন্নত এবং সামাজিক অবস্থাও তত উন্নত হয়। কারণ ব্যবসা প্রতিষ্ঠান হইলে সেখানে মানুষ বেকার থাকে না, বিভিন্ন যে কোম্পানিগুলো গড়ে ওঠে সেখানে মানুষ চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে। তাই হচ্ছে যে দেশ শিল্পে ব্যবসা বাণিজ্যে যত উন্নত, সে দেশে বেকারত্ব তত কম এবং হচ্ছে যে বেকারত্ব হ্রাস পায়। এরপরে বেকারত্ব হ্রাস, এরপরে জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবসা প্রতিষ্ঠান পণ্যদ্রব্য সেবা সামগ্রী সরবরাহ করে সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে থাকে। আমি এখন যা চাচ্ছি তা আমি হাতের নাগালে পেয়ে যাচ্ছি, পেয়ে গেলে আমি খুব সুন্দর জীবনযাপন করতেছি। যেমন আমরা অনেকে এখন কি আছে, বাই রোডে বা অনেক আগে ছিল আমাদের দেশে যে আমরা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল, পায়ে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতাম। এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে গাড়ি ঘোড়া বা আমাদের দেশের যে সহজে আমরা হচ্ছে যে পণ্যদ্রব্য এরকম কোনো গাড়ি পরিবহন ব্যবস্থা পাইনি। কিন্তু আস্তে আস্তে আমরা পরিবহন ব্যবস্থা পাই। কিন্তু আমরা যখন পাইনি তার আগেই কিন্তু বিশ্বের যে উন্নত দেশগুলো আছে, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, তারা কিন্তু পেয়ে গেছে। তাই হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের হচ্ছে যে উন্নয়ন ঘটলে সেখানে সমাজের মানুষের জীবনযাত্রারও মান উন্নয়ন হয়। এরপরে
জীবনযাত্রার মান উন্নয়নের পরে হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। একটা দেশের সাথে আরেকটা দেশের কিন্তু বাণিজ্যিক চুক্তি হয়। এই বাণিজ্যিক চুক্তি মানে হচ্ছে যে এই দেশের যে একটা দেশের যে শিল্প প্রতিষ্ঠান আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তার সাথে আরেকটা দেশের পণ্যের যে আমদানি বা রপ্তানি এই সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি হলে এটা হওয়ার মূল কারণ হচ্ছে ব্যবসা। যদি একটা দেশে আমাদের দেশ থেকে যেমন হচ্ছে যে পোশাক রপ্তানি হয়, অনেক দেশে আছে যে শুল্ক ছাড়াই বিনা শুল্কে অর্থাৎ শুল্ক মুক্তি হচ্ছে যে প্রবেশ করে। এটার আমাদের দেশ যদি পোশাক শিল্প উন্নত না হইতো তাহলে কি আমরা ওই ইংল্যান্ড বা আমেরিকার সাথে শুল্ক মুক্ত নিয়ে যে আলোচনা করতে পারতাম না। তো এই জন্য হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলে সেখানে হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কেরও উন্নয়ন ঘটে থাকে। এরপরে নগরায়ন। আমাদের দেশের যে বড় বড় শহরগুলো বা বিশ্বের বড় বড় শহরগুলো কোনো না কোনো নদ নদী সাগরের তীরে গড়ে উঠেছে। এর মূল কারণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য। কারণ মানুষের যাতায়াত ছিল পানিপথে। তো পানিপথে যাতায়াত, যেদিকে পানিপথের একটা ভালো জায়গা পেয়েছে সেখানে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এবং সেখানে নগরায়ণ গড়ে উঠেছে। যেমন ঢাকা বুড়িগঙ্গা তীরে অবস্থিত, মানুষ আগে ঢাকা ওই বুড়িগঙ্গা নদী দিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য, সদরঘাট, তারপরে চিটাগাং, কর্ণফুলী, সিলেট, সুরমা নদী, রাজশাহী পদ্মা নদী, এভাবে হচ্ছে যে মুম্বাই, আরব সাগর, এইভাবে হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ফলে নগরায়ণ সৃষ্টি হয় এবং মানুষের সামাজিক বিভিন্ন সুফল ভোগ করে থাকে। এরপরে শেষ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে সংস্কৃতি। সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন। সংস্কৃতি কি? রীতিনীতি, কালচারকে সংস্কৃতি বলে। আমরা যা করি, যেমন আমরা ভাত মাছ খাই, দুধ ডিম, আমরা লুঙ্গি পরি, শাড়ি পরি, এটা একটা সংস্কৃতি। তো এই সংস্কৃতি এবং শিক্ষার উন্নয়ন করে কিভাবে করে? প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা CSR আছে, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যাকে বলা হয় CSR। একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানকে অবশ্যই CSR মেনটেন করতে হয়। তাকে শুধু মুনাফা অর্জন করলে হয় না, সে মুনাফা থেকে তাকে তার মধ্যে সামাজিক উন্নয়নের জন্য একটা অর্থ তাকে বরাদ্দ রাখতে হয়, যাকে বলা হয় CSR। ব্যবসায় এই CSR এর মাধ্যমে একটা দেশের সামাজিক সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন তথা আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে। তো শিক্ষার্থীরা, আমি ব্যবসায়ের কার্যাবলী এবং ব্যবসায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। প্রথম অধ্যায়ের আর একটা ক্লাস আমি নিব। তো তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং ভালো করে বুঝবে, বইয়ের সাথে মিলিয়ে নিবে। কোনো কিছু বুঝতে যদি না পারো তাহলে কমেন্টস করবে। আর ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমরা যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে আমার ক্লাস নেওয়ার কোনো সার্থকতা থাকবে না। এই ক্লাসটা তোমাদের নেওয়ার জন্যই, অন্য কারোর জন্য না। অন্য আরও বাইরের লোক ভিউ করলে সেটা আমার জন্য কোনো লাভ নাই। আমার জন্য লাভ হবে তোমরা যদি ক্লাসটা ভালো করে দেখো। আর বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি নিয়ে আবার দ্বিতীয় ধাপে আবার তারা বাংলাদেশ সরকার বেশ সচেতন হচ্ছে, কারণ সামনে শীত আসছে। তো এই শীতের কারণে আবার করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। এজন্য তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। বাইরে থেকে আসলে সাবান দিয়ে হাত ধোবে মিনিমাম 20 সেকেন্ড। আর ঠিকমতো লেখাপড়া করবে। তো সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।